দর্শক আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে এমনই একজন মানুষকে পরিচয় করায় দেব, যিনি অত্যন্ত গর্বিত একজন মানুষ, একজন সম্মানিত মানুষ, যাকে আপনারা ইতিমধ্যে অনেক এই টিভি চ্যানেলগুলোতে, অনলাইন মিডিয়াতে দেখেছেন। তো আজকে আপনাদের সাথে আমরা পরিচয় করায় দেব বাংলাদেশের বর্তমান সরকারের একজন ক্রীড়া উপদেষ্টা এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার বাবার সঙ্গে। তো আমরা তার সাথে পরিচয় হব এবং তার সাথে পরিচয় হওয়ার পরে আমরা জানার চেষ্টা করব তাদের পারিবারিক এবং বর্তমান তাদের প্রেক্ষাপট সে বিষয়ে। তো দর্শক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তো আমরা এখনই আঙ্কেলের সাথে পরিচয় হব। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন? জি বাবা, আপনাদের সবার দোয়ায়, দেশবাসীর দোয়ায় অত্যন্ত ভালো আছি ইনশাল্লাহ। জি। তো আঙ্কেল, আপনি তো আকুবপুর ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাই জি না? জি। আচ্ছা, তো আপনি তো এখানে কত বছর যাবত জব করেন এই স্কুলে? এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে 2010 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আচ্ছা আঙ্কেল, আরেকটা বিষয় জানতে চাই, মানে এই সমস্ত প্রশ্ন করা ঠিক না, মানে নেগেটিভ না। আসিফ মাহমুদ ভাই তো মন্ত্রী তো দায়িত্ব পেয়েছেন প্রায় 4 মাসের কাছাকাছি, তাই না? তো এই যে উনি তো গভর্নমেন্ট থেকে ভাতা পান, তা আপনাকে কি কোনো এখন পর্যন্ত কোনো সরকারি টাকা পাওয়া, বেতন পাওয়ার পর আপনাকে কিছু টাকা দিয়েছে না আপনার লাগে না? আসলে ঘটনাটা কি বলবেন? আমার তো বিশেষ করে আমি চাকরি করতেছি, আমি 50 থেকে 55 হাজার টাকা বেতন পাই। আচ্ছা। তো যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সবাই ঢাকা থাকে, জি। তো এখানে তো আমার হয়তো স্কুল পরিচালনার খাতিরে এখানে থাকতে হয় বা ওই ছুটির দিনগুলোতে আপনি ঢাকা যান? ঢাকা চলে যাই। কিন্তু আমার এখানে 50 হাজার টাকা তো মানে খরচ করার মতো তো রাস্তা নাই। রাস্তা নাই, গ্রামে কি আমি খরচা ওখান করবেন? থেকে আনবো কি? না কোনো কিছু আপনাকে বলছে বেতন পাওয়ার পর যে বাবা আমি এই স্যালারি পাইছি? এটা তো আছেই এই হিসাবে যাবো, আমার টাকার দরকার আছে নি বা এই সেই, এটা জিজ্ঞাসাবাদ জিজ্ঞেস করে? করে। আমি টাকা দিয়ে কি করবো? ওনার বরঞ্চ এটাই না, প্রথমে যখন ওখানে বাসায় উঠে তখন তো তারা 1 মাস পরে বেতন পাইছে এবং আসিফ মাহমুদ 1 মাস পরে যে বেতনটা পাইছে এটাও আবার ত্রাণ তহবিলে জমা দিয়ে দিছে। ও, ত্রাণ তহবিলে জমা 2 দিয়েছে? মাসের কিন্তু গ্যাপ পড়ছে। আচ্ছা। ওখানে ফ্যামিলি চালাইতে গিয়া সেটা যে খরচটা ছিল প্রাথমিক ভাবে সেই খরচটা কিন্তু আমি দিছি। ও মাই গড, মানে উনি মন্ত্রী পাওয়ার পরও 2 মাসের খরচ আপনি দিয়েছেন বাড়ি থেকে? আমি চালাই। দর্শক মন্ডলী, ভাবা যায়? আমি এই কথাটাই আসলে আঙ্কেলের মুখ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে আসল ঘটনাটা কি। দেখেন, উনি একটা দেশের মন্ত্রিত্ব পদে আছেন, তাও 2টা মন্ত্রণালয়ে। সেখানে আমরা তো মনে করি, অনেকেই বলে যে মন্ত্রী হয়েছে এখন তো টাকা পয়সা পাবে না, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করবে। চাইলে তো সম্ভবও, বলা লাগে এটা। সে যদি বলে, একটু খালি আকার ইঙ্গিত দেয়, কোটি কোটি টাকা তার পকেটে চলে আসবে। অথচ দেখেন, এই হচ্ছে পিতা, আদর্শ পিতার আদর্শ ছেলে, যে মন্ত্রিত্ব পাওয়ার পরও 2 মাস ঢাকার খরচা তিনি বাড়ি থেকে টাকা পাঠাইছে। আমি আপনাকে মানে এপ্রিসিয়েট না করে পারি না আঙ্কেল। আপনি আসলে খুব ভালো লাগতেছে। এটা কত বড় একটা গর্বের বিষয় যে মন্ত্রিত্ব তিনি, অথচ তার বাবা বাড়ি থেকে টাকা পাঠায় তাদের চলার জন্য 2 মাসের। কারণ ওই যে টাকা বেতন পাইছে, সে ত্রাণ তহবিলে দিতেছে, চলতে কষ্ট হইতেছে। সে যদি চায়, তারা আসলে অত অনেস্ট। এরা এরকম মন্ত্রিত্ব দেশে আমাদের ঘরে ঘরে দরকার। না, একটা কথা হইলো আঙ্কেল, এইখানে আজকে ধরেন না প্রায় 4 মাসের কাছাকাছি, 3.5 মাস বা 4 মাসের কাছাকাছি। জি। এই পর্যন্ত আমার জানার মতে আসিফ জি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে যে সুপারিশ করছে, জি। এই সুপারিশ করেছে তারা এখান থেকে বা বেনিফিট নিবে বা সুপারিশ করাটাই আসল জিনিস। সুপারিশ করতে আমি এই পর্যন্ত দেখিনি। বা আপনারাও জানেন, যদি কারো জন্য সুপারিশ করে তাহলে যদি ওইটা রিকমেন্ড করে বা বিভিন্ন ভাবে সুপারিশ করে, এটি কিন্তু 1টা 2টা 5টা 10টা করলে কিন্তু একটা না একটা মিডিয়াতে এসে যাবে। রাইট। এই পর্যন্ত আপনারাও শোনেন নাই এই বিষয়টা? না, সেটা তো শুনিই নাই। এবং এটা তো অবাক লাগলো যে সে মন্ত্রিত্ব হওয়ার পরও আপনি তাকে 2 মাস তারে ঢাকা শহর চালাইছেন। তাহলে একটা মন্ত্রী মুখের কথা,
তাও দুইটা মন্ত্রণালয়, সে চাইলেই তো একটু আঙ্গুল চোখ বেঁকা করলেই তো কোটি টাকা পকেটে এসে পড়ে। আগে যারা এত বছর সরকার ক্ষমতায় ছিল তারা তো প্রত্যেকে লুইটা বইটা খাইছে, প্রত্যেকে টাকার অভাব নাই, টাকা অভাব নাই, তারপরও তারা কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে খাইছে। তাহলে সেখান থেকে আপনার বাপ আপনার ছেলে কতটাই অনেস্ট যে আপনি এখান থেকে তাদেরকে টাকা পাঠাইছেন চলার জন্য। আমি অনেক অনেক এপ্রিসিয়েট করি আপনাকে, অনেক রেসপেক্ট আপনার প্রতি বা আপনার পরিবারের প্রতি। একটা জিনিস আছে, দেখেন টাকা পয়সা মানুষের কি অজস্র টাকা পয়সারই দরকার না, চলার জন্য যে টাকা পয়সার প্রয়োজন হয় সেটা হইলেই তো সাফিসিয়েন্ট। দেখেন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা দেখছি বিগত সরকারের যেমন এফ রহমান আছে, সালমান এফ রহমান, ওনার তো যদি ইচ্ছা করে তার যে সম্পদ আছে ওই সম্পদরা দিয়া যদি ইচ্ছা করে দেয় ওই সম্পদরা বিক্রি করে সেটা আমি বাংলাদেশে সেবা করব, আমার যে ধারণাটা ওনা অন্তত অনায়াসে ওনার নিজস্ব টাকা দিয়ে 2 বছর বাংলাদেশে চালাইতে পারবো। আপনাদের ধারণা কি আমি জানি না, আমাদের ধারণা এরকমই টাকার অভাব নেই। প্রত্যেক মন্ত্রী যারা আগের এই আওয়ামী লীগের আমলে যতগুলা এমপি মন্ত্রী ছিল, বিশেষ করে মন্ত্রী, তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ, দেশের বাইরে তারা পাচার করছে টাকা, এবং সবার বাড়ি গেলে সব আছে, এবং নিজেদের অভাব নেই, 14 গোষ্ঠী সবার নেই জমি জমা লিখে এনেছে সব। আমি কথাটা শেষ করতে পারি নাই, কথাটা হইলো আচ্ছা, এই যে অজস্র টাকা সম্পদের মালিক হইয়া রয়েছেন সালমান এফ রহমান, আচ্ছা ওনার মৃত্যুর সময় কি নিয়ে যেতে পারবো? শুধু সাদা কাপড় নিয়ে যাবে এটা, আর কি যা গেল এক কথা। আর দ্বিতীয় কথা হলো, ওনার যদি এত অর্থের প্রতি লোভ না হইতো তাহলে আজকে ওনার কত সম্মানে থাকতো, আর এটার প্রতি লোভ করার পরে তিনি কতটুকু অসম্মানী হয়েছেন সেটাই। প্রয়োজন আছে কোনো এত কিছু? না, এগুলো দরকার ছিল না। দেখেন আমার জিনিসটা, আমার ব্যক্তিগত যেটা আমার যে সম্পদ আছে এটা সবাই জানে, আমরা কিন্তু পূর্ব থেকেই আমরা যথেষ্ট সম্পদের অধিকারী। যেমন আমার দাদা দিয়ে গেছে আমাদেরকে, বাপ চাচা 2 জন ছিল, 64 কানি সম্পত্তি। 64 কানি। আমার বাড়ি এইখানে, এই যে ওয়ালটা দেখতেছেন না, এখান থেকে আরম্ভ করলে আপনার হাইটা শেষ মাথা পর্যন্ত যাইতে আধা ঘন্টা না, অন্তত 15 মিনিট সময় লাগবে যদি হাইটে যায়। হ্যাঁ, এর দূর পর্যন্ত কিন্তু আমাদের বাড়ির জায়গায়, ওই মোর্চা পর্যন্ত এই বাড়ি, শুধু বাড়ি পুকুরে। আর আরেকটা জিনিস আছে আপনার, এরপরে আমার বাবা দিয়ে গেছে আমাদেরকে 45 কানি সম্পত্তি, ওইটা তো 2 ভাগ হয়েছে না, ওই যে দাদা যেটা ছিল। এখন আমরা সবার বাইয়েতে এই মোটামুটি যে সম্পদ আছে অন্তত পক্ষে আমরা 5 ভাইয়ের সম্পদ একত্র করলে অন্তত 100 কানি কম হবে না। মাশাআল্লাহ, অনেক জমি। আপনার ছেলেও তো একটা ছেলে, এত অর্থ সম্পদ কি হবে? আমার চাইতে আমার ভাইয়ের আরো বেশি, দেশ এই গেছে ছেলে মেয়েরা। যাক, এখন আমরা কিন্তু কোনো সময় বর্তমানে এই যে ইয়েটা আছে টাকা পয়সার অভাব, এই জিনিসটা আমরা জন্মের থেকে এই পর্যন্তই দেখিনি। আর তো প্রশ্নই আসে না। আর আমাদের একটা ঐতিহ্য হইলো, এটা আমার দাদার আমল থেকে যতটুকু আমি দেখছি, তারা কারো কোনো অর্থ সম্পদ, জায়গা সম্পত্তি এগুলোর প্রতি তাদের কারো লোভ ছিল না। এমন এই গ্রামে আপনি হাইটে জিজ্ঞেস করতে পারেন, পুরা গ্রামে সবাই তো চিনে যে তারা কারো 1 হাত জায়গা দখল করছে জোর করে, এমন কোন রেকর্ড আপনি পাইতেন না। তো যতটুকু আছে নিচে তারা এটাতেই সন্তুষ্ট। আর মানুষের সাথে আমাদের আচার ব্যবহার, আমাদের পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা করে, এখানে কোন রকমের হিংসা, নিন্দা এই জিনিসটা আমি দেখছি না, বা তার থেকে শিক্ষা পাই আইছি আমরা একইভাবে। তো আল্লাহ তাআলা খুব ভালো রাখছে আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, আরেকটা বিষয়, এই আসিফ মাহমুদ ভাই যখন মন্ত্রিত্ব পায়, আপনি কোন উপদেশ দিয়েছেন তাকে মন্ত্রিত্ব করার, মানে কিভাবে করবে বা বাহ্যিক বিষয় দিয়া, মানে পিতা হিসেবে কি আপনি তাকে কোনো গাইড দিয়েছেন এই বিষয়ে? না, এই বিষয়ে আমার কথাটা এটাই ছিল, যখন মন্ত্রিত্ব পাইছে, পাওয়ার পরে সৎ নিষ্ঠার সাথে দেশবাসীর সেবা করো, দেশবাসী যাতে তোমার এই ইয়া থেকে, সেবা থেকে বঞ্চিত না হয়, এবং দেশবাসী যাতে বলে যে না, হ্যাঁ আসিফ মাহমুদ আমাদের কি করছে, দেশ পরিচালনা করতে গিয়ে সেটা আপ্রাণ চেষ্টা করছে,
চেষ্টা করে সেটা দেশের উন্নয়ন করছে, জনসাধারণের উন্নয়ন করছে, এই জিনিসের প্রতি যথেষ্ট খেয়াল রাখো, এটাই ছিল আমার কথা, এর বেশি আর। তো ঠিক আছে আঙ্কেল, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমরা এখানেই আসলে এই পর্বটা শেষ করতে চাই। আর আপনার কিছু বলার আছে, কিছু বলবেন? এখানে না, আর কিছু বলার নাই তেমন। বলেন, কিছু যদি কিছু বলার থাকে বলেন। হ্যাঁ। দর্শক যারা আছে এটা তো অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখবে এই ভিডিওটা। তা তো অবশ্যই। তো এখন ব্যাপারে না আমার আর বলার কিছু নাই, তো বলার এতটুকুই আছে, যাতে আমার ছেলেটা এই যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এবং সে দায়িত্বটা যাতে যথাযথভাবে পালন করতে পারে, এতে করে দেশবাসী যাতে উপকৃত হয় এবং যেন ভবিষ্যতে যেন তার মানে একটা সুনাম অর্জন করতে পারে এবং জনসাধারণ যেন তার কথা স্মরণ রাখে, এইভাবেই যেন সে কাজ করে যায় এবং জনসাধারণের প্রতি উপকার করে দেয়, এগুলোই হচ্ছে আমার চাওয়া পাওয়ার মাঝে, আর বেশি আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, আমরা উঠবো। ঠিক আছে। তো আঙ্কেল আপনি ভালো থাকেন। আপনি আমাদের অনেক সময় দিচ্ছেন, আপনার এই সময় আমরা নিয়েছি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া রাখি এবং দেশবাসীর কাছে সেটাই বলবো যে আঙ্কেলকে দেখলেন, বেলাল আঙ্কেল, উনি এই স্কুলের প্রধান শিক্ষক এবং ওনারই এই আঙ্কেলের একমাত্র সন্তান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এখন 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বাংলাদেশে। তো আঙ্কেল আমরা বিদায় নিচ্ছি, ঠিক আছে? আপনি ভালো থাকবেন। জি, আপনারাও ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের মাঝে আমরা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের যে গর্বিত পিতা বিল্লাল আঙ্কেল, তার সাথে পরিচয় হলাম এবং তাদের পারিবারিক বিষয় এবং বর্তমান বিষয় সম্পর্কে জানার চেষ্টা করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। তো দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটি লাইক এবং ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।